নমস্কার বন্ধুরা। মমতা ব্যানার্জির জন্য একের পর এক কিন্তু খারাপ খবর আসছে। আপনারা জানেন ভোটে উনি কিরকম গোহারা হেরেছেন। যদিও উনি নিজে মানতে সেটা রাজি নন যে উনি ভোটে হেরেছেন, তা সত্ত্বেও একের পর এক যে খারাপ খবরগুলো আসছে সেগুলো নিয়ে আজকে তো আমরা আলোচনা করব। এছাড়াও আরো অনেক নানান বিষয় নিয়ে আলোচনা করব। সবার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনারা জানেন ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কতগুলো কেস হয়েছে, কতগুলো এফআইআর হয়েছে। তো উনি কোর্টে গিয়ে অন্তর্বর্তী রক্ষা কবচ চেয়েছেন এবং সেটা হয়তো পেয়েও গেছেন। সেই রকমই মমতা ব্যানার্জির উপর এবার কিন্তু এফআইআর হতে চলেছে। কি জন্য বলছি সেটা আমি আপনাদের আগে জানাচ্ছি। এছাড়া মমতা ব্যানার্জির উপর আরো বড় একটা যে সংকট আসতে চলেছে, তিনি চাইছিলেন যে ধর্ণা দেবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় হাতিয়ার ছিল ধর্ণা। এই ধর্ণা দিয়ে তিনি একদিন ক্ষমতায় এসেছিলেন। সেই জন্য তিনি ভেবেছিলেন এবারে ভোটে আমাকে জোর করে হারানো হয়েছে, আমি এবার ভোটের জন্য ধর্ণা দেব। কিন্তু ওনার যে ৮০ জন বিধায়ক আছেন তারা কিন্তু কেউ তাতে রাজি হননি। ওনার যে পৌরসভার কাউন্সিলররা আছে তারা পর্যন্ত রাজি হয়নি। উল্টে আমরা কি দেখতে পাচ্ছি, একের পর এক যারা কাউন্সিলর আছে তারা কিন্তু পদত্যাগ করছেন। যেমন আমরা দেখলাম ওনার যে বিধায়ক আছে তারাও কিন্তু ওনার সাথ ছেড়ে দিচ্ছেন। কাকলি ঘোষ তিনি কিন্তু তার সাথ ছেড়ে দিয়েছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে উনি কিন্তু বিস্ফোরক নানান রকম মন্তব্য ওনার বিরুদ্ধে রাখছেন। এরপর দেখতে পেলাম আমরা কালকে, যেটা হচ্ছে অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ, ওরা কিন্তু পদত্যাগ করলেন এবং ওরাও মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছেন। সেই জন্য এখন আমরা দেখতে পাচ্ছি মমতার দিন কিন্তু আস্তে আস্তে খুব খারাপ আসছে। শুধু তাই নয়, এখন তিনি কবিতা লেখা শুরু করে দিয়েছেন। এই যে একের পর এক বিধায়করা কাউন্সিলররা মমতা ব্যানার্জির সাথ ছেড়ে দিচ্ছে, এই জন্য উনি কবিতা লিখছেন। একটা কবিতা লিখেছেন গিরগিটি। আসলে তিনি তাদের দলের লোকেদেরকে গিরগিটি বলে কবিতা লিখেছেন। আগেই বলেছিলাম যে একটা সুযোগ এসছে বাড়িতে বসে কবিতা লেখার, সেই সময়টা কাজে লাগান, বসুন, তার প্রতিভাকে একটু শান দিন, আর অনেক এরকম ইস্যু পাবেন কবিতা লেখার জন্য এরপরে। তো এইরকম আমরা দেখতে পাচ্ছি। অনেকে আবার এরকম বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তো এবার জেলে যেতে হবে, তখন সেখানে বসে বসে উনি কি করবেন, তার চেয়ে কবিতা লেখা প্র্যাকটিস করছেন, কারণ তখন হয়তো কবিতা লিখেই সময় কাটানো হবে। এরকম আবার অনেকে মানুষে কমেন্ট করছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কবিতা লিখেছেন গিরগিটি তার এই কমেন্ট সেকশনে। তো মমতা বন্দ্যোপাধ্যায় কথা তো গেলই, সবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় এফআইআর কি জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে হতে চলেছে, তার কারণ হচ্ছে একজন অ্যাডভোকেট আছেন, রিঙ্কি ওনার নাম। তো উনি শিলিগুড়িতে সাইবার ক্রাইমে সেখানে গিয়ে অভিযোগ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি মন্তব্যের জন্য। যেমন তিনি এক সময় মন্তব্য করেছিলেন, একটা ধর্মকে গান্দা ধর্ম বলেছিলেন। हम रामकृष्ण को धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। वो तो हिंदू धर्म का खिलाफ में है। ঠিক আছে, মানে খারাপ ধর্ম, বাজে ধর্ম। আরো একটা তার মন্তব্য ছিল যে একটা কমিউনিটি যদি জোট বাঁধে তাহলে ১২টা বেজে যাবে অন্য একজনকার, মানে অন্য একটা কমিটির, সেরকম একটা তিনি কথা বলেছিলেন। তো সেই সব কারণে ওনার বিরুদ্ধে এফআইআর হতে চলেছে এরপর। এবারে দেখুন উনি থাকে কলকাতায়, ওনাকে যেতে হবে শিলিগুড়ি, সেখানে যে তার অভিযোগের বিরুদ্ধে তাকে তদন্তে সাহায্য করতে হবে। তো বুঝতেই পারছেন মমতা ব্যানার্জির বয়স তো কম হলো না, এরপর কিন্তু অনেক কিছু চাপ আসতে চলেছে। এটা তো একটা ওনার যে খারাপ দিন আসতে চলেছে সেটা আমি আপনাদেরকে বলেই দিলাম। এরপর দ্বিতীয় যে ঘটনা সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছিলেন যে ধর্ণা দেবেন এবং এই যে ভোট চুরি হয়েছে যেটা ওনার দাবি, তো সেই জন্য উনি ধর্ণা দেবেন। কিন্তু ওনার কোনো বিধায়কই ওনার সাথ দিচ্ছেন না। উল্টে অনেক বিধায়ক কিন্তু এবারে বিজেপিতে আসার জন্য একেবারে রেডি হয়ে আছে। আপনারা শুনে থাকবেন শ্রমিক ভট্টাচার্য তিনিও বলেছিলেন যে কিছু ভালো তৃণমূল আছে। দেখুন আমার হিসাবে ভালো তৃণমূল বলে কিছুই হয় না, যত তৃণমূলের নেতা নেত্রী ছিলেন সবাই চুরি করেছেন। তো সেই রকম কিন্তু বিজেপির থেকে এখন আবার রং পাল্টাচ্ছে, তারাও নাকি এখন বলছে যে কিছু ভালো তৃণমূল আছে তাদেরকে নিলে ক্ষতি নয়, এরকম আরো অনেক কিছু কথা শোনা যাচ্ছে। আর এখন হয়তো তারা লোক লিখছে না, কিন্তু যদি তৃণমূলের জন্য দরজা খুলে দেয় বিজেপি, দেখবেন বিজেপির প্রচুর বিধায়ক, এই যে ৮০ জন বিধায়ক আছে না, এর মধ্যে প্রচুর বিধায়ক বিজেপিতে নাম লেখাবে, সেটাও কিন্তু বুঝতে পারাই যাচ্ছে। তো সেই জন্য মমতার দিন কিন্তু খারাপ হতেই চলেছে, কারণ এরকম ভাবে বিধায়কের সংখ্যা ওনাদের কমে আসছে। আর যেটা জানতে পারা যাচ্ছে এবার নাকি তারা ভাবনা চিন্তা করছে যে তৃণমূল বাদ দিয়ে একটা নতুন দল নিয়ে আসবে, হয়তো রাজনৈতিক লড়াই লড়বে না, আস্তে আস্তে তারা তাদের ভিত মজবুত করবে। কিন্তু মানে এই দলটা যে আর কোনো ভবিষ্যৎ নেই সেটা কিন্তু সবাই বুঝতে পেরে গেছে, সেই জন্যই এরকম একটা ভাবনা চিন্তা ওদের দলের মধ্যে চলছে।
এ তো গেল ঘটনা। এবার আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আপনাদের হয়তো মনে থাকবে যে যখন এসআইআর প্রক্রিয়া চলছিল সেই সময় আমরা দেখেছিলাম এই হাকিমপুর সীমান্ত এই সমস্ত বাংলাদেশের সাথে যে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গ এলাকা আছে, ভোটার যুক্ত যে সমস্ত জেলাগুলো আছে, সেই সব জায়গায় আমরা দেখেছিলাম প্রচুর মানুষ কিন্তু মানে পালাচ্ছিল, যারা বাংলাদেশি, যারা ভারতবর্ষে থেকে গেছিল বছরের পর বছর ধরে, মাসের পর মাস ধরে, তখন তারা পালাচ্ছিল। সেই সময় আমরা দেখেছিলাম যে অনেক খবরে মিডিয়াতে দেখানো হয়েছিল যে বাংলাদেশিরা কিভাবে পালাচ্ছে। সেই ঘটনার পুনরাবৃত্তি আবার দেখতে পাওয়া যাচ্ছে। এই যে শুভেন্দু অধিকারী যে বলে দিয়েছেন যে সবাইকে ডিপোর্ট করা হবে, যারা বাংলাদেশি আছে তাদেরকে হোল্ডিং সেন্টারে নিয়ে গিয়ে রাখা হবে এবং তারপর সেখান থেকে কোনো থানা, পুলিশ, এইসব কোর্ট, এসবের কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট এদিকে ডিপোর্ট করে দেওয়া হবে। প্রথমে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, তারপর তারা বিজিবির সাথে কথা বলে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। তারপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে হাকিমপুর সীমান্তে আবারও ভিড় জমেছে, আবারও হাজার হাজার বাংলাদেশিরা জমা করেছে তাদের নিজেদের দেশে যাওয়ার জন্য। দেখুন, ওই যে এসআইআর এর সময় অনেকে পালিয়েছিল, তখনও আরো অনেক বাংলাদেশিরা ছিল যারা যাননি, যারা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকারে আসবেন এবং তাদের যাওয়ার কোনো ব্যাপারই থাকবে না, কিন্তু হলো উল্টে। আমরা দেখলাম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেলেন পশ্চিমবঙ্গের, এরপর তারা দেখছেন তাদের আর কোনো রাস্তা নেই, তাদেরকে ফিরে যেতেই হবে। সেই জন্য তারা ভাবছেন যে হোল্ডিং সেন্টারে থেকে এত কষ্ট করাচ্ছে, নিজেরাই বরঞ্চ পালিয়ে যায় বাংলাদেশে। তার জন্য তারা হাকিমপুর সীমান্তে ভিড় জমাচ্ছেন। এবং তার সাথে আপনারা জানিয়ে রাখি, এই যে বাংলাদেশিরা, তৃণমূল কিন্তু অনেকবার অনেক দিন ধরে বলে এসছে যে না, একটাও বাংলাদেশি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু অনেক বাংলাদেশি ধরা পড়ছে। শুধু তাই নয়, এই বাংলাদেশিদের আধার কার্ড থেকে শুরু করে, ভোটার কার্ড থেকে শুরু করে, রেশন কার্ড, এমনকি লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত তৃণমূল করে দিয়েছে, যেটা এখন এই বাংলাদেশিরা নিজের মুখে স্বীকার করছেন, তারা নিজের মুখেই মানছেন যে হ্যাঁ, এরা আমাদেরকে এই সমস্ত জিনিসগুলি করে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার কত পেতেন? মানে আদালতে ভেন্ডার কোনো বিচার হবে না। লক্ষ্মীর ভান্ডার পেতেন? কতবার পেয়েছেন? হোল্ডিং সেন্টার আর তৃণমূল সরকার আপনাদেরকে বলতো যে এখানে বাংলাদেশি থাকলে অসুবিধা নেই, এরকম বলতো? 2000, 3000, 5000 টাকার বিনিময়ে তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে এসছে এবং এই সমস্ত সুযোগ সুবিধা যেগুলো আমাদের রাজ্যের মানুষের, আমাদের দেশের মানুষের প্রাপ্য, সেগুলো ওরা ভোগ করছিলেন, তারা নিজেরা স্বীকার করছে। এবং কিসের জন্য? একটা ভোট তৃণমূলকে দিতে হবে, এই শর্তে তারা এই সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছিলেন। তো এইরকম বাংলাদেশিরাই এখন সেই সমস্ত কথা বলছেন, মুখ খুলছেন এবং শুভেন্দু অধিকারী সেই জন্য ব্যবস্থা নিয়েই নিচ্ছেন, কারণ তিনি তো মুখ্যমন্ত্রী। তিনি বলে দিয়েছেন যে এই সমস্ত যারা বাংলাদেশিরা আছে তারা একটা টাকাও কিন্তু পাবে না, পশ্চিমবঙ্গবাসীর যেটা করের টাকা, তাদের যেটা শ্রমের টাকা, সেটা কিন্তু তারা একটা টাকাও নয়ছয় এভাবে হতে দেবে না। সেই জন্য এখন তারা সবকিছু গুটিয়ে, বাক্স পেটরা গুটিয়ে পালানোর ধান্দা করছেন। এরপর আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে তৃণমূল যে কি পরিমাণ দুর্নীতি করেছে সেটার কারো অজানা নয় এবং সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের দুর্নীতি একের পর এক বিজেপি সরকার আসার পর ফাঁস হয়ে যাচ্ছে। তৃণমূলের পৌরসভার একজন চেয়ারম্যান দীপঙ্কর, তো ওনাকে পুলিশ অ্যারেস্ট করেছে। কি জন্য জানেন? ওনার যে কম্পিউটার সেন্টার ছিল সেখান থেকে 80 লাখ টাকা নগদ তো উদ্ধার হয়েছিল, তারপরেও ওনার যে ঘনিষ্ঠ, তার পাটের ক্ষেত থেকে, জমি থেকে, পাটের ক্ষেত থেকে 2,40,00,000 চেয়েও বেশি টাকা উদ্ধার হয়েছে। মানে ভাবুন, এই সমস্ত টাকাগুলো যাতে না বিজেপির সরকার ধরে নেয় বা পুলিশ এসে ধরে না নেয়, সেই জন্য লুকিয়ে রাখা হয়েছিল ওই পাট ক্ষেত বা জমির মধ্যে। ভাবুন, বৃষ্টি হলে কি অবস্থা হতো, টাকাগুলো কত কোটি টাকা নষ্ট হয়ে যেত। তো যাই হোক, সেটা সমস্তই ধরা পড়েই যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন তৃণমূলের দুর্নীতিবাজ নেতারা একের পর এক কিরকম ভাবে গ্রেপ্তার হচ্ছেন। সেটা থেকে বুঝতে পারা যাচ্ছে যে তৃণমূল দলটাতে দুর্নীতি ছাড়া আর কিছু করেছে বলে আমার অন্তত মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন কবিতা লিখছেন, কারণ তিনি বুঝেই গেছেন যে আর তার রাজনৈতিক ভবিষ্যৎ নেই। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার নামেও একের পর এক নানা কেস হয়ে গেছে, যেটাও কিন্তু আপনারা দেখেছেন। এবং ওনার স্ত্রী রুজিরা, তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বিদেশ যাবার জন্য, কারণ এর আগে ওনার উপর যখন এটা নিয়ে মামলা, একটা কেস চলছিল, তখন একটা নির্দেশ এসেছিল যে হাইকোর্টকে না জানিয়ে তিনি দেশ ছাড়তে পারবেন না। তারপর অন্য একজন বিচারপতি তাকে পারমিশন দিয়ে দিয়েছিল বিদেশ যাওয়ার জন্য। তারপর যখন সেটা আবার হায়ার বেঞ্চে উঠে, সেখানে সেই আবার নতুন নির্দেশ আছে, সেই জন্য উনি এখন আবার নতুন আবেদন করছেন বিদেশ যাওয়ার জন্য। অনেকে আবার বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মাধ্যমে প্রথমে রুজিরা বিদেশ চলে যাবে, এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্ল্যান করছে বিদেশ যাওয়ার। অনেকে এরকম কথা বলছে, কিন্তু যদিও ওনার আইনজীবী, এই রুজিরার আইনজীবী, তিনি কিন্তু এসব বিষয়ে কিছু মতবাদ প্রকাশ করেননি। তো এরকম নানা রকম ঘটনা আমরা জানতে পাচ্ছি এবং ছোটখাটো নানা রকম এরকম খবরগুলো সামনে আসছে, যেগুলো থেকে বুঝতেই পারা যাচ্ছে তৃণমূলের দুর্নীতির কি অবস্থা
বিজেপি সরকার কিরকম ভাবে একের পর এক স্টেপ নিচ্ছে এবং তৃণমূলের বিধায়করা এখন কিরকম ভাবে উগ্রীব হয়ে আছে বিজেপিতে যোগদান করার জন্য। মানে বিজেপি যদি একটু দরজাটা ফাঁক করে এরা সব জড়িয়ে এসে ধরবে বা জড়িয়ে এসে বসে যাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন কবিতা লিখছেন গিরগিটি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করে দিন। এরকম ভিডিও আমি আবারও আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।